আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। গোটার সংবাদে আপনাদের সাথে রয়েছে আমি নুসরাত সুজানা। বিএনপির রাজনীতি মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের ভাগ্য নিয়ে কেউ ছিনিমিনি খেললে 5 আগস্টের মতো জবাব দেবে দেশের মানুষ। তিনি অভিযোগ করেন, একটি গোষ্ঠী জুলাই সনদ ও গণভোটের রায়কে ভিন্ন খাতে প্রবাহিত করে বিভ্রান্তি ছড়াচ্ছে। যশোরের শার্শা উপজেলার উলশিখাল পুনঃখনন কাজের উদ্বোধন করে প্রধানমন্ত্রী আক্ষেপ করে জানান, বিএনপি যতবারই মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চেয়েছে ততবারই কোনো না কোনো ষড়যন্ত্র হয়েছে। রুদ্র রফিকের রিপোর্টে দেখুন বিস্তারিত। যশোরের শার্শা উপজেলার ঐতিহাসিক উলশিখাল, যা পরিচিত জিয়া খাল নামে, 1976 সালের 1 নভেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান খালটি খনন করেছিলেন। সংস্কারের অভাবে ভরাট হয়ে যাওয়া খালটি খননের জন্য স্থানীয়রা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসলেও তা কেউ কানে নেয়নি। অবশেষে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী খালটি পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নামফলক উন্মোচনের পর নিজ হাতে কোদাল দিয়ে খাল কাটেন প্রধানমন্ত্রী। এই খাল দিয়ে একসময় প্রবাহিত হতো জীবনের স্রোত। এ অঞ্চলের মানুষের জীবন ও জীবিকার প্রাণ এই খালটি এখন মৃতপ্রায়। প্রধানমন্ত্রী তারেক রহমান খালটি পুনঃখনন করার উদ্যোগ নেওয়ায় এ অঞ্চলের কৃষিজীবী মানুষ নতুন করে আশায় বুক বাঁধছেন। পরে খালের পাড়ে আয়োজিত সুধী সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, বিএনপির রাজনীতি দেশ ও দেশের মানুষকে ঘিরে। আমাদের রাজনীতি অর্থাৎ বিএনপির রাজনীতি হচ্ছে সেটি। আপনারা দেখেছেন নিশ্চয়ই, কম বেশি সকলের মনে আছে, এই যে প্রায় 2 মাস 2.5 মাস আগে যে নির্বাচনটি হয়ে গেল, এই নির্বাচনের আগে দিয়ে কিন্তু আমরা দেশের মানুষের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে বিএনপি আল্লাহর রহমতে দেশের মানুষের সমর্থন নিয়ে সরকার গঠনে সক্ষম হলে দেশে আমরা শহীদ জিয়ার রেখে যাওয়া সেই খাল খনন কর্মসূচি শুরু করব এবং ইনশাল্লাহ আগামী 5 বছরে আমরা চেষ্টা করব সারা দেশে এই উলসি বা যেটাকে এই এলাকার মানুষ জিয়া খাল হিসাবে চিনে, এইরকম প্রায় 20,000 কিলোমিটার খাল আমরা খনন করতে চাই। জুলাই সনদ ও গণভোটের রায়কে ইস্যু করে একটি মহল দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় বলেও অভিযোগ করেন প্রধানমন্ত্রী। সকল কর্মসূচি ব্যাঘাত হবে এই বিশৃঙ্খলারা যদি আশকারা পায়। প্রিয় ভাই বোনেরা, আপনারা কি সতর্ক থাকতে পারবেন যাতে জনগণের কর্মসূচি ব্যাহত না হয়? সেই জন্য জনগণকে সতর্ক থাকতে হবে। নির্বাচনের আগে দেয়া সব প্রতিশ্রুতি বিএনপি একে একে বাস্তবায়ন করবে বলেও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। কারা কারা দেশে অশান্তির চেষ্টা করেছে, বিভ্রান্তির চেষ্টা করেছে। রুদ্র রফিক, আরটিভি, যশোর। আয় মাসে 50,000 টাকারও কম, অথচ গড়েছেন সম্পদের পাহাড়। পাসপোর্ট অফিসের এক কর্মকর্তাকে ঘিরে উঠেছে এমনই চাঞ্চল্যকর অভিযোগ। রাজধানী ও বাহিরে বিভিন্ন স্থানে এই ব্যক্তির নামে বেনামে গড়ে তুলেছেন কোটি টাকার সাম্রাজ্য। বিশেষজ্ঞদের মতে শুধু অভিযুক্ত ব্যক্তিই নয়, তার সঙ্গে জড়িত চক্রকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। দীপ্ত চন্দ্রপালের রিপোর্টে দেখুন বিস্তারিত। মাদারীপুর জেলা পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মোহাম্মদ হেলাল উদ্দিন দুর্নীতির মাধ্যমে কামিয়েছেন কোটি কোটি টাকা, এমন তথ্যের ভিত্তিতে মাঠে নামে আরটিভি। অনুসন্ধানে উঠে আসে চমকপ্রদ তথ্য। কয়েক বছর আগেও মোহাম্মদপুরের জাকির হোসেন রোডের এই বাসায় ভাড়া থাকতেন হেলাল উদ্দিন। ওর জমি আছে, ওই আরো অনেকগুলো আছে, সে তো আমাকে ভাড়া থাকতো। তো যারা চাকরি করে কোটি কোটি টাকা মালিক হয়ে গেছে না। অল্প সময়ের ব্যবধানে বদলে যায় দৃশ্যপট। একই এলাকায় এখন তার ও তার স্ত্রী শাইনা পারভিনের নামে রয়েছে 2টি ফ্ল্যাট সহ জমি। মালিক তো বলি না, আমি একটা মালিক কইছি। আমি বলছি যে আমরা আমার প্রশ্ন ছিল এই জায়গার মালিক কে? হেলালউদ্দিনের সহকারী পরিচালক মাদারীপুর পাসপোর্টে। ওনার ফ্ল্যাটটা কয়তলা? ওনার ফ্ল্যাট কয়তলা? 4 তলা। উনি তো যতটুকু সম্ভব জানিকে ভাড়া দিয়ে দিচ্ছে। শুধু মোহাম্মদপুরেই নয়, রাজধানীর ধানমন্ডি, বাড্ডা সহ বিভিন্ন এলাকায় নামে বেনামে কিনেছেন জমি ও ফ্ল্যাট। এছাড়াও কেরানীগঞ্জ ও নিজ এলাকা মেহেন্দিগঞ্জেও রয়েছে তার সম্পদের বিস্তার। তবে এসব বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি নন হেলাল। দায় এড়ানোর চেষ্টা করেছে নিয়ন্ত্রক প্রতিষ্ঠান ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরও। ক্যামেরায় বক্তব্য দিতে রাজি নন অধিদপ্তরের মহাপরিচালক।
বিশেষজ্ঞদের মতে শুধু হেলাল উদ্দিন নন, তার সঙ্গে জড়িত পুরো চক্র এবং এই অবৈধ ব্যবস্থার ফাঁকফোকর চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নিতে হবে। যে ব্যবস্থাকে পুঁজি করে অব্যবস্থাপনা তৈরি করে কেউ লাভবান হচ্ছে, সেই জায়গাটা সংশোধন করতে হবে। এখন ওই যে ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ, সে সুযোগ পেয়েছে বা সুযোগ পাচ্ছে, অথবা কেউ তাকে সুযোগ দিচ্ছে। আবার এই যে অনিয়মটা, এইটা পাসপোর্টের অনিয়ম একজন ব্যক্তি চাইলেই এই অনিয়মগুলো করতে পারবে না। এখানে একটা চক্র থাকে। তদন্তের মাধ্যমে এটাকে খতিয়ে দেখা হোক, অপরাধের ধরন এবং সম্পৃক্ততার মাত্রা নির্ধারণ করা হোক এবং তার চাকরি বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হোক। সরকারি চাকরি নাকি অবৈধ সম্পদের নিরাপদ আশ্রয়, হেলাল উদ্দিনের সম্পদের এই রহস্য এখন তদন্তের অপেক্ষায় বলে মনে করেন সাধারণ মানুষ। দীপ্তচন্দ্র পাল, RTV, ঢাকা। জ্বালানি তেলের সরবরাহ বৃদ্ধি পাওয়ায় রাজধানীর অধিকাংশ ফিলিং স্টেশনে জটলা কমছে চালকদের, সেই সাথে কমেছে ভোগান্তি। এখন আর ঘন্টার পর ঘন্টা তেলের জন্য অপেক্ষা করতে হচ্ছে না, অল্প সময়ের ব্যবধানে তেল পাচ্ছেন চালকরা। ফুয়েল পাসের কারণে ফিরে এসেছে পাম্পগুলোতে শৃঙ্খলা। তবে চালকরা বলছেন এখনও অধিকাংশ ফিলিং স্টেশন পুরোপুরি খুলছেন না। প্রতিটি পাম্পে 24 ঘন্টার তেল পাওয়া গেলে ভোগান্তি আরও কমে যাবে বলে মনে করছেন তারা। ভোগান্তি কমে আসলো, তারপরে তো সিরিয়াল থাকে। আগে তো অনেক সময় নিতে হতো, এখন অতটা সময় নিতে হয় না, দ্রুতই পাইতে তেলটা আর কি। আগে তো সিরিয়াল ছিল, অনেক সিরিয়াল ছিল, এখন তো সিরিয়াল দেখি একটু কম। 10 ঘন্টা 12 ঘন্টা আমরা তেল পাইনি। এখন আমি এই শাহবাগ মোড় থেকে লাইন দিছি, অলমোস্ট 30 মিনিট হয়েছে আর কি। আলহামদুলিল্লাহ আমরা পাম্পের গেটে চলে আসছি। এদিকে সরকারের পক্ষ থেকে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ নিয়ে আশ্বস্ত করা হলেও কিছুতেই হিসেব মিলছে না মাঠের বাস্তবতায়। নানা পদক্ষেপ ও সবশেষ লিটার প্রতি 15 থেকে 20 টাকা দাম বাড়িয়েও নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না সংকট পরিস্থিতি। গাজীপুরের কালিয়াকৈরে জ্বালানি সংকটের প্রভাব পড়তে শুরু করেছে পরিবহনের পাশাপাশি শিল্প কারখানাগুলোতে। উপজেলার 17টি পাম্পের মধ্যে 2-1টি পাম্পে তেল দিতে দেখা গেলেও রয়েছে দীর্ঘ লাইন। এতে চরম দুর্ভোগে পড়েছে অফিসগামী ও বিভিন্ন পেশার মানুষ। সংকটকে পুঁজি করে ঘটছে অবৈধ মজুদ ও কালোবাজারির মতো ঘটনা। ঢাকার ধামরায় অভিযান চালিয়ে 600 লিটার অবৈধভাবে মজুদ করা ডিজেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। পরে জব্দ করা এসব ডিজেল সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করে ওই অর্থ সরকারি কোষাগারে জমা করার সিদ্ধান্ত নেওয়া হয়। তো 8টা দেখে আসছে, একটাতেও নাই। খুব ভয়াবহ অবস্থা ভাই, এটা আসলে সরকারের নজরদারি করা উচিত। অবস্থা ভাই, আমরা তো অফিসের কাজ করি ভাই, এখন অফিসের সময় মেনটেন করতে পারতেছি না, তেলের ওয়েট করতে হয় 4 ঘন্টা 5 ঘন্টা। দর্শক, জ্বালানি তেলের আরও খবর জানতে রংপুরের পীরগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মিনহাজুল ইসলাম মিলন। উপজেলায় কয়টি পাম্প রয়েছে এবং এর মধ্যে কয়টি বন্ধ আছে, এবং আরও জানতে চাই যে তেল নেওয়ার জন্য দীর্ঘ লাইন আছে কিনা। সুজানা, আপনাকে ধন্যবাদ জানাই। আপনি যেমনটা বলছিলেন, জ্বালানি তেলের দাম বাড়ার পরেও আমরা দেখেছি পীরগঞ্জের এখন পর্যন্ত 14টি পাম্প রয়েছে, বৈধ পাম্প। সেগুলোতে কিন্তু তেল নিতে গিয়ে দীর্ঘ লাইন হচ্ছে যারা মোটরসাইকেল চালক আছে তারা। আমরা দেখেছি যে 14টি পাম্পের মধ্যে কিন্তু আজ আমরা দেখেছি মাত্র 3টি পাম্পে কিন্তু তেল দেওয়া হচ্ছে, বাকি যে তেলের পাম্পগুলো রয়েছে সেগুলো কিন্তু বন্ধ রয়েছে। আমি যদি আপনাকে একটু ক্যামেরা চোখে দেখানোর চেষ্টা করি, যে দেখবেন যে একটু আগেই কিন্তু এই যে আমি যে পাম্পটিতে দাঁড়িয়ে আছি, বাড়ি ফিলিং স্টেশন নামে একটি পাম্প, এখানে কিন্তু গুড়ি গুড়ি একটু করে বৃষ্টি হচ্ছিল, তারপরেও যারা মোটরসাইকেল চালক আছে তারা কিন্তু দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তাদের যে কাঙ্ক্ষিত তেল সেটি কিন্তু সংগ্রহ করছেন। আর একটু জানিয়ে রাখতে চাই যে এই পাম্প মালিক যিনি আছে তার সঙ্গে কথা হয়েছে, তিনি যেটা জানাচ্ছেন যে ডিপো থেকে পর্যাপ্ত কিন্তু তেল পাচ্ছে না। আজকে এই পাম্পটিতে মাত্র 3000 লিটার কিন্তু তেল পেয়েছে। সেই 3000 লিটার তেল কিন্তু সকাল থেকে তারা দেওয়া শুরু করছে, যদিও এখানে অনেক লম্বা লাইন আছে। বাইক চালকরা অনেকেই বলছেন যে আসলে এই লাইন শেষ হয়ে তেল পাবে কি না সেটি একটু তাদের দুশ্চিন্তায় রয়েছে। তবে এখানে সকাল থেকেই যে তেল দেওয়া হচ্ছে তাতে বাইক চালকেরা অনেকেই কিন্তু খুশি হয়েছে। তবে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু একটি নির্দেশনা দেওয়া হয়েছে, যারা মোটরসাইকেল চালক তাদের বৈধ কাগজপত্র দেখে কিন্তু তেল দেওয়ার নির্দেশনা করা হয়েছে, এবং জরুরি সেবা এবং যারা সংবাদকর্মী আছে তাদেরকে কিন্তু বৈধ পরিচয়পত্রের মাধ্যমে অগ্রাধিকারের ভিত্তিতে তাদেরকে এই তেল দেওয়ার একটা নির্দেশনা জারি করা হয়েছে। এই ছিল আমার কাছে রংপুরের পীরগঞ্জ থেকে তেলের পাম্প থেকে সর্বশেষ। সুজানা, জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
টাঙ্গাইলে অতিরিক্ত লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। 12 থেকে 16 ঘন্টা পর্যন্ত দেওয়া হচ্ছে লোডশেডিং। আবার কোথাও এর পরিমাণ গিয়ে দাঁড়াচ্ছে 18 ঘন্টায়। এতে করে চালের মিলগুলোতে উৎপাদন নেমে এসেছে অর্ধেকে। অন্যদিকে কুড়িগ্রামে বাণিজ্যিক উৎপাদনের পাশাপাশি ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের লেখাপড়া। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি গ্রাহকদের। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন আবরার মাহিম। টাঙ্গাইলে প্রচণ্ড গরমে ভয়াবহ লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। লোডশেডিংয়ের কারণে স্বাভাবিক মেশিন চালাতে না পেরে রাইস মিলগুলোতে উৎপাদন নেমে এসেছে অর্ধেকে। ফলে ব্যবসায়ীদের চাহিদা অনুযায়ী চাল সরবরাহ করতে পারছেন না মিল মালিকরা। ভয়াবহ লোডশেডিং থাকায় ঠিকমতো কাজ করতে না পারায় আয় কমে গিয়ে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন শ্রমিকরা। আর রাইস মিল মালিকরা বলছেন, ঘন ঘন লোডশেডিং এর কারণে মিল চালু রাখা আর সম্ভব হচ্ছে না। কারেন্ট না থাকার কারণে আমাদের অনেক সমস্যা হয়েছে। এই সমস্যার কারণে আমরা কাজ কাম করতে পারতেছি না। সামনে আমাদের পরিবারদেরকে নিয়ে ঈদ কেমনে করবো আমরা? সারাদিনে 1 ঘন্টা কারেন্ট থাকে, আবার 2-3 ঘন্টা নাই। জ্বালানি সংকটের কারণে সরকার যেভাবে আমাদেরকে বিদ্যুৎ সাপ্লাই দিচ্ছে, সেভাবে আমরা 4 ভাগের 1 ভাগও আমরা প্রোডাকশন করতে পারতেছি না। অনেক টাকা প্রতিদিন লোকসান গুনতে হচ্ছে। তবে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় লোডশেডিং দেওয়া হচ্ছে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। প্রতি 26-এর মধ্যে আমরা ধরেন 26-এর মধ্যে আমরা পাচ্ছিল 12-13, মানে সারাদিন পাচ্ছি 12-13, রাতে গেলে হয়তো 14 বা এরকম, সর্বোচ্চ 15 আর কি। 10-11 মধ্যে সবসময় আমাদের একটা লোডশেড আছে। অন্যদিকে দিনের বেশিরভাগ সময় বিদ্যুৎবিহীন থাকে কুড়িগ্রামও। শহরে কিছুটা সময় বিদ্যুৎ মিললেও গ্রামের অবস্থা একেবারেই নাজুক। অতিরিক্ত লোডশেডিং এর কারণে চরম বিপাকে পড়েছেন আবাসিক এলাকার বাসিন্দা সহ বিদ্যুতের উপর নির্ভরশীল ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী ও স্কুল কলেজের শিক্ষার্থীরা। এসএসসি পরীক্ষা শুরু হয়েছে, এই কারেন্ট না থাকাতে শিক্ষার্থীরা অনেক কষ্টে দুর্ভোগে ভুগতেছে। একবার যদি কারেন্ট যায় 4-5 ঘন্টা খবর থাকে না। কুড়িগ্রাম লালমনিরহাট পল্লী বিদ্যুৎ বিভাগ জানায়, চাহিদার তুলনায় গড়ে 38 থেকে 40 ভাগ বিদ্যুৎ সরবরাহ কম পাওয়ায় 37 ভাগ লোডশেডিং দেয়া হচ্ছে। এ অবস্থার উত্তরণ কবে ঘটবে জানা নেই তাদের। আবরার মাহি, RTV। থামছে না হামের সংক্রমণ। উদ্বেগজনক হারে বাড়ছে মৃতের সংখ্যাও। আতঙ্ক বাড়ছে অভিভাবকদের মাঝে। গত 24 ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত হয়ে আরও 37 শিশু ভর্তি হয়েছে। হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 39 শিশু। আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে 82 শিশু। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গত 17 মার্চ থেকে হামের লক্ষণ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মোট 893 শিশু ভর্তি হয়। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে 794 শিশু। মানিকগঞ্জে এখন পর্যন্ত 333 জন হামে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে। বরগুনায় নতুন করে হামে আক্রান্ত হয়েছে আরও 10 জন। 1 জানুয়ারি থেকে বরগুনায় 338 জন হামের রোগী শনাক্ত হয়েছে। ভুল তথ্য ও অপতথ্যের চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র একসাথে কাজ করবে। এই সমস্যা মোকাবিলায় যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত সহায়তা নিতে চায় বাংলাদেশ, এমনটি জানিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। সচিবালয়ে মার্কিন রাষ্ট্রদূতের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে এসব কথা বলেন তিনি। এ সময় মন্ত্রী বলেন, অপতথ্য ও ভুল তথ্য সরকারের জন্য এখন বড় চ্যালেঞ্জ। এটা এখন যুদ্ধের মতো হয়ে গেছে। এই সমস্যা যুক্তরাষ্ট্রেও রয়েছে। তাদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশ বের হতে চায়। তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যমকে আরও শক্তিশালী করতে বাংলাদেশকে প্রশিক্ষণ এবং নৈতিক সহায়তা দিতে চায় যুক্তরাষ্ট্র। আমরা এখন একটা চ্যালেঞ্জ মিডিয়া সিচুয়েশনের মধ্যে আছে সারা পৃথিবী, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো এরকম একটা প্রযুক্তিগতভাবে উন্নত একটা দেশ এই নতুন ইকোসিস্টেমকে তারা কিভাবে ম্যানেজ করে, এ ব্যাপারে আমরা পারস্পরিকভাবে আমাদের কিভাবে সহযোগিতা বিনিময় করতে পারি, এটাই ছিল মূলত আলোচনার বিষয়। পলিসি সাপোর্ট থেকে শুরু করে টেকনোলজিক্যাল সাপোর্ট থেকে শুরু করে এইসব জায়গাগুলিতে ওদের অভিজ্ঞতাকে আমরা কাজে লাগাতে চাই, এবং তারাও তাদের সেই অভিজ্ঞতা আমাদের সঙ্গে বিনিময় করতে আগ্রহ ব্যক্ত করেছে। 3 ম্যাচ সিরিজের প্রথম টি20তে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে এদিন টস জিতে কিউইদের আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন টাইগার অধিনায়ক লিটন দাস।
এদিন একাদশে যুক্ত করা হয়েছে রিপন মণ্ডলকে। 2023 সালে এশিয়ান গেমসে 3 ম্যাচ খেলার পর প্রথমবারের মতো আন্তর্জাতিক টি-20তে ডাক পেয়েছেন এই পেসার। তবে সুযোগ পাননি অভিষেকের অপেক্ষায় থাকা আব্দুল গফফার সাকলাইন। আর কিউই একাদশে নেই অধিনায়ক টম ল্যাথাম। গতকালের অনুশীলনে পায়ে চোট পেয়েছেন তিনি। শেষ খবর পাওয়া পর্যন্ত ব্যাট করতে নামা কিউইদের সংগ্রহ বিনা উইকেটে 4 রান। দর্শক, এই মুহূর্তে চট্টগ্রামের সাগরিকা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আতিকুল ইসলাম শাকিল। মধ্যরাত থেকে ভারী বৃষ্টি হওয়ার পর সেখানকার আবহাওয়া পরিস্থিতি এখন কেমন, এবং পাশাপাশি জানাবেন দর্শক উপস্থিতি কেমন দেখছেন? সুজানা, আসলে আপনি যেমনটা বলছিলেন, বৃষ্টি হয়েছে কিন্তু চট্টগ্রামে, এবং সেই বৃষ্টির ফলে কিন্তু বলা যায় এখানে দর্শকরা আরও আগ্রহী হয়েছে, কেননা টেম্পারেচার কমেছে 6 থেকে 7 ডিগ্রি, এবং আজকে যেই টেম্পারেচার, সেই টেম্পারেচার আসলে ক্রিকেট খেলা দেখার জন্য আদর্শ একটি টেম্পারেচার। তবে একটি কথা না বললেই নয়, এখনও কিন্তু আকাশে মেঘ আছে। সকাল থেকে যদিও বৃষ্টি হয়নি, তবে এখন আকাশে মেঘ জমেছে। বলা যায় না, যে কোনো সময় হয়তো বৃষ্টি নামতে পারে, কিন্তু যদি বৃষ্টি হয় সেই ক্ষেত্রে বাংলাদেশের আর্দ্রতার সুবিধা নেওয়ার জন্যই কিন্তু বাংলাদেশ আগে বোলিং বেছে নিয়েছে। এবং অধিনায়ক কিন্তু গতকাল বলেছিলেন যে বাংলাদেশের স্ট্রেংথ হচ্ছে ব্যাটিংয়ে, এবং সেজন্যই উনি চেজিং করার জন্যই সম্ভবত আগে বোলিং নিয়েছেন। এছাড়া দর্শকের কথা যদি বলি, আজকে কিন্তু দর্শক ওয়ানডেতে যেরকম আমরা দেখেছি দর্শক খরা, ঢাকার মতোই এখানে দর্শক খরা ছিল, আজকে কিন্তু তেমনটি নয়। আজকে উৎসবের আমেজ দেখা যাচ্ছে স্টেডিয়াম ঘিরে, এবং এখনও দর্শক আসছে। আমরা যদি দেখাই যে আপনারা দেখবেন যে এখানে দর্শক, পরিপূর্ণ দর্শক, এবং এদিক থেকে দর্শক আসছেন, কন্টিনিউ দর্শক আসছেন। 1টা থেকে দর্শক আসা শুরু হয়েছে এবং স্টেডিয়ামে ঢুকছেন, এবং তারা কিন্তু এখানে সবাই বলছিলেন যে আজকে টি-20-র জন্য তারা এসেছেন, এবং আবহাওয়া ভালো জন্য তারা এসেছেন। গরমও তেমন নেই, এবং টি-20 খেলা দেখার জন্য আসলে সবাই 4 ছক্কা দেখার জন্যই ক্রিকেট মাঠে আসার চেষ্টা করেন, এমনটি তারা বলছিলেন। তো সুজানা, এই মুহূর্তে এটি ছিল আমার কাছে সর্বশেষ আপডেট। জি, আপনাকে ধন্যবাদ। সৃজনশীল কাজের সুরক্ষা ও স্বীকৃতি নিশ্চিত করতে বিশ্বজুড়ে পালিত হয় বিশ্ব মেধা সম্পদ দিবস। দিবসটি উপলক্ষে গতকাল বাংলাদেশ কপিরাইট অফিসের উদ্যোগে রাজধানী ঢাকায় আয়োজন করা হয় সেমিনারের। এ সময় মেধা সম্পদের সুরক্ষা ও সৃজনশীল কাজের স্বীকৃতি স্বরূপ সম্মাননা অর্জন করেছে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড। আরও জানাচ্ছেন আলমগীর শেখ। যে কোনো নতুন চিন্তা, বৈপ্লবিক উদ্ভাবন যা একজন মানুষের প্রজ্ঞা ও মেধা থেকে জন্ম নেয়, সেটিই তার আসল সম্পদ। উদ্ভাবকের এই সৃজনশীলতাকে সম্মান জানাতে এবং তাদের মেধার আইনি সুরক্ষা দিতে প্রতি বছর পালিত হয় বিশ্ব মেধা সম্পদ দিবস। প্রতিবারের মতো এবারও রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কপিরাইট অফিসের উদ্যোগে বিশ্ব মেধাস্বত্ব দিবস উপলক্ষে রোববার বিকেলে আয়োজন করা হয় এই সেমিনারের। আইপি অ্যান্ড স্পোর্টস রেডি সেট ইনোভেট শীর্ষক সেমিনারে অংশগ্রহণকারীরা কপিরাইট সুরক্ষা নিয়ে নানা মতামত তুলে ধরেন। যথাযথ কন্টেন্ট বানিয়ে যদি সেখানে আপলোড করা হয়, সেগুলোকে আপনারা সিলগালা করে দেন, এটা আইনের মধ্যে নিয়ে আসেন, এটা নিয়মের মধ্যে নিয়ে আসেন। আমি এই ব্যবসা থেকে সরেই গিয়েছিলাম বিকজ অফ পাইরেসি, এবং চলচ্চিত্রে এত বেশি পাইরেসি ছিল। পরবর্তীতে যে কপিরাইট আসছে আমাদের দেশে, আসার পরে অনেক উন্নতি হয়েছে, কিন্তু আরও অনেক দূর আমাদের এগিয়ে যেতে হবে। জবাবে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেওয়া হয় সেমিনারে। এখান থেকে আমরা যে তথ্যগুলো পেলাম যে অলরেডি এটা রেডি হয়ে আছে, সরকার এটা গ্রহণ করতে পারছে না। তো এই যে ব্রিজটা, এটাই তো সরকারের কাজ। ইনশাল্লাহ আমরা সেই কাজগুলো করব, আর আপনাদের সাথে আমাদের ইনশাল্লাহ ইন্টারাকশন হবে। সেমিনারে মেধা সম্পদ সুরক্ষা ও সৃজনশীল কাজের স্বীকৃতি হিসেবে সম্মাননা স্মারক ও সনদপত্র পায় বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড। এ সময় সৃজনশীল কর্মের সুরক্ষা নিশ্চিত করতে কপিরাইট বিষয়ে আরও সচেতনতা বাড়ানো জরুরি বলে জানান আরটিভির সিইও সৈয়দ আশিক রহমান। আমি আশা করব যে সমস্যাগুলো আছে সেগুলো আমরা একসাথে বসেই সমাধান করতে পারি। সবাই যদি একসাথে খুব পজিটিভভাবে কাজ করি, এমন কোনো কিছু নাই দুনিয়াতে যেটা সম্পন্ন করা যায় না। তো ভবিষ্যতে নিশ্চয়ই আমরা আমাদের আরও যে সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে আসবো, এবং একসাথে বসে সমস্যার সমাধানগুলো করব। কাউকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া যায়, তখন কিন্তু মানুষ বুঝবে যে যেখানে সেখানে যে কারো মেধাসত্ব নিয়ে খেলা করা যাবে না, কিংবা সে ব্যবহার করতে পারবে না। মেধা সম্পদের যথাযথ সুরক্ষা নিশ্চিত করা গেলে দেশের সৃজনশীল শিল্প আরও এগিয়ে যাবে বলে মত দেন উপস্থিত সবাই। আলমগীর শেখ, আরটিভি, ঢাকা।
ছিনতাইয়ের ঘটনায় খুন হন কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী। এমনটাই জানিয়েছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার MZM ইন্তেখাব চৌধুরী। তিনি বলেন, চলন্ত সিএনজি থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়ায় মাথায় আঘাত পেয়ে তার মৃত্যু হয়। এই ঘটনায় 5 জনকে গ্রেপ্তার করেছে র্যাব 11। গ্রেপ্তার 5 জনের মধ্যে 4 জন বুলেট বৈরাগী হত্যার সঙ্গে সরাসরি জড়িত বলে জানান তিনি। আরও জানাচ্ছে বিপুল দেবরায়। বুলেট বৈরাগী এক চৌকস কাস্টমস কর্মকর্তা। 41তম BCS নন ক্যাডার হিসেবে কুমিল্লা কাস্টমসের বিবির বাজার স্থলবন্দরের সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। 44তম বুনিয়াদী প্রশিক্ষণ শেষে চট্টগ্রাম থেকে কুমিল্লা ফেরার পথে শুক্রবার রাতে নৃশংসভাবে খুন হন তিনি। পরে শনিবার সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কোটবাড়ি এলাকার আইরিশ হিল হোটেলের পাশের ফুটপাতে ওই কাস্টমস কর্মকর্তার মরদেহ পাওয়া যায়। এই ঘটনায় 5 জন আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। সংবাদ সম্মেলনে র্যাবের পক্ষ থেকে জানানো হয়, আসামিরা পেশাদার ডাকাত ছিল। ছিনতাই করে তাকে সিএনজি থেকে ফেলে দিয়ে হত্যা করা হয়। উক্ত হত্যাকাণ্ডের সাথে জড়িত অভিযুক্ত মোহাম্মদ সোহাগ, ইসমাইল হোসেন জনি, ইমরান হোসেন হৃদয়, রাহাত হোসেন জুয়েল এবং মোহাম্মদ সুজনকে কুমিল্লা হতে গ্রেফতার করা হয় এবং এই হত্যাকাণ্ডের সাথে সংশ্লিষ্ট একটি সিএনজি, চাপাতি, সুইচ গিয়ার, ফোর্জিং হ্যামার এবং অন্যান্য দ্রব্যাদি উদ্ধার করা হয়। তবে এই ঘটনার সাথে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে বলে জানান র্যাব। পরবর্তীতে আরও যে ইনভেস্টিগেশনগুলো হবে এই ঘটনার সাথে, এই মামলার সাথে সম্পর্কিত যে আইও থাকবেন তারা তাদের ইনভেস্টিগেশনে বের করে নিয়ে আসবেন। শনিবার রাতে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন নিহতের মা নীলিমা বৈরাগী। বিপুল দেবরাই, RTV, ঢাকা। অনুষ্ঠিত হলো শান্ত মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির উইন্টার, সামার, স্প্রিং ও ফল সেমিস্টার 2025 ও 2026-এর নবীন বরণ অনুষ্ঠান। শান্ত মারিয়াম বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে এ আয়োজন করা হয়। শান্ত মারিয়ামের ক্যারিয়ার বান্ধব, কর্মমুখী বিভিন্ন প্রোগ্রাম পরিচালনার মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরিতে ভূমিকা রাখবে বলে মনে করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর ABM ওবায়দুল ইসলাম। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ শাহ-ই আলমের সভাপতিত্বে বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান অধ্যাপক মোস্তাফিজুল হক সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 1 মে থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সংযোগ দিবে সরকার। এতে বাড়বে ফসলের উৎপাদন। কৃষির কথা চিন্তা করে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। সম্প্রতি জাতীয় সংসদের সিদ্ধান্ত প্রস্তাবের উপর আলোচনায় এ তথ্য নিশ্চিত করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, গ্যাস সংযোগের ফলে নিয়মিত গ্যাস উৎপাদন অব্যাহত থাকবে। সেখানে গ্যাসের সংযোগের অভাবে কারখানাটি বন্ধ হয়ে গেছে। মাননীয় স্পিকার, মাননীয় মন্ত্রী, তাহলে আমি আমার এলাকার মানুষের কাছে একটু মুখ দেখাইতে পারি। মাননীয় সংসদ সদস্য রুবিন ফরহাকে একটা সুখবর দিতে চাই যে 1 তারিখ থেকে আমরা, যদিও বিদ্যুতের উৎপাদন আমাদের ক্ষতিগ্রস্ত হবে, তারপরে দেশের কৃষির কথা চিন্তা করে আমরা 1 তারিখ থেকে ফার্টিলাইজার ফ্যাক্টরিতে গ্যাস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যশোরে 500 শয্যা বিশিষ্ট হাসপাতালের নির্মাণ কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী। দর্শক, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। ডাক্তারের জন্য কিন্তু কনসেন্ট্রেট করা, অর্থাৎ একজন রোগীকে বেশি সময় দেওয়া সম্ভব হবে, একজন রোগীকে বেটার চিকিৎসা দেওয়া সম্ভব হবে। শুধু তাই নয়, আপনারা চিন্তা করে দেখুন, এই হসপিটালটি যখন হবে, স্বাভাবিকভাবে সরকারের পক্ষ থেকে 500 রোগীর ব্যান্ডেজ বলেন, ওষুধ বলেন বা অপারেশন থিয়েটারে যেসব বিষয় থাকে সেগুলো প্রোভাইড করা হবে। হয়তো দেখা যাবে রোগীর সংখ্যা আস্তে আস্তে বাড়ছে 700, 800, কিন্তু সরকারেরও তো একটা ক্যাপাসিটি আছে। যেমন ধরেন, আমরা যদি ঢাকা মেডিকেল কলেজের কথা ধরি, ঢাকা মেডিকেল কলেজে খুব সম্ভবত আমান কত, এটা 1500 না আমান, ঢাকা মেডিকেল কলেজ, ডিজি সাহেব আছে তো ঢাকা মেডিকেল কলেজের, হ্যাঁ, কিন্তু অফিসিয়াল ক্যাপাসিটি কত? অফিসিয়াল 2600 বেড আছে, কিন্তু রোগী সংখ্যা কয় হতো আপনার? হ্যাঁ, দেখুন ঢাকা মেডিকেল কলেজ, আচ্ছা, ঢাকা মেডিকেল কলেজ, এটির অফিসিয়াল বেড সংখ্যা হচ্ছে 2600, কিন্তু ঢাকা মেডিকেল কলেজে প্রতিদিন আসে 4000-এর মতন রোগী। এখন আমরা নিজেরাই চিন্তা করে দেখি, আপনি সরকার যে সাপোর্ট যেগুলো দিচ্ছে, ওষুধ বলেন,
বেড বলেন, ডাক্তার বলেন, নার্স বলেন, ব্যান্ডেজ বলেন, যাই বলেন না কেন 2600, ধরেন 3000 দিচ্ছে, সরকার দেখছে যে বেশি আসছে 3000 দিচ্ছে। আপনি প্রতিদিন 3000 রোগীকে অ্যাটেন্ড করছেন, কিন্তু তারপরে আপনার 1000 কিন্তু রয়ে যাচ্ছে। অর্থাৎ আজকের 1000, আগামীকাল আপনি 3000-এর মধ্যে 4000-এর মধ্যে 2600 বা 3000-কে আপনি আজকে চিকিৎসা দিলেন, কিন্তু বাকি 1000 আজকে রয়ে গেল, 1000-কে দিতে পারলেন না। আগামীকাল যখন সকাল হবে, আগামীকাল আবার 4000 আসছে, এই 4000 3000-কে সাপোর্ট দিচ্ছে, কিন্তু 2000 আজকের 1000 এবং আগামীকালও রয়ে যাচ্ছে আবার 1000, অর্থাৎ 2000 প্রতিদিন কিন্তু এটা বাড়ছে, প্রতিদিন এটা বাড়ছে। সেজন্যই আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আমরা প্রিভেনশনটার উপরে জোর দিব। আমরা মানুষকে সচেতন করার চেষ্টা করব, যাতে যেগুলা বড় বড় অসুখ বিসুখ আছে সেগুলো থেকে যাতে মানুষকে দূরে রাখা সম্ভব হয়। এটি গেল একটি বিষয়। আরেকটি আমরা করার চেষ্টা করছি, সেটি হচ্ছে যে প্রাইভেট পার্টনারশিপ আমরা হসপিটালকে নেওয়া চাই, পিপিপি যেটাকে বলে এটি হচ্ছে, ধরুন এই মুহূর্তে যদি আমরা দেখি, তাহলে আমরা দেখব যে সরকারের যত হাসপাতাল আছে, যত বেড সংখ্যা, যত ডাক্তার নার্স আছে, মোটামুটিভাবে প্রাইভেট সেক্টরেও সারা বাংলাদেশের মোটামুটিভাবে যেগুলো হসপিটাল, সেগুলোর বেড সংখ্যা, নার্স, ডাক্তার সংখ্যা মোটামুটিভাবে একই রকম। এখন একটি হাসপাতাল হবে, এখানে যে হাসপাতালটি হচ্ছে, এই হাসপাতালটি হতেও অনেক বেশ 2-2.5 বছর সময় লাগবে। এর মধ্যে তো মানুষ অসুস্থ হচ্ছে, চিকিৎসার সুবিধা থেকে অনেকে বঞ্চিত হচ্ছে, হাসপাতালে যেতে পারছে না। যশোরে বোধহয় আরেকটি 250 বেডের হাসপাতাল আছে, হ্যাঁ, ওটাও বিএনপি সময় করা। যাই হোক, বিষয় সেটা না, কিন্তু ওখানেও কিন্তু রুগী জমা হচ্ছে। এখন পিপি যেটা করতে চাচ্ছি, যশোরে নিশ্চয়ই কিছু প্রাইভেট হসপিটাল আছে যাদের কতগুলো, যেমন ধরেন ক্যান্সার অথবা কার্ডিয়াক পেশেন্ট অথবা ডায়ালিসিস, এই ধরনের বিষয়গুলোকে ট্যাকেল করার মতন তাদের সিচুয়েশন হয়তো আছে, তাদের সেই ইনফ্রাস্ট্রাকচার আছে। আমরা যেটা করতে চাচ্ছি, ধরেন 250 বেডের যে হসপিটালটা আছে, ওখানে ধরেন কার্ডিয়াক পেশেন্ট, হার্টের পেশেন্ট, প্রতিদিন হয়তো ডায়ালিসিস পেশেন্ট, আমরা এটা উদাহরণ দিই, এটা দিতে ইজি, ডায়ালিসিস পেশেন্ট ধরেন প্রতিদিন 200 করে জমা হচ্ছে, কিন্তু ওখানে আমরা ধরছি এটা উদাহরণ হিসাবে, ওখানে ধরেন যে মেশিনটা আছে, সেই মেশিনের ক্যাপাসিটি হচ্ছে প্রতি মাসে 100 জনকে দেওয়া, কিন্তু আপনার প্রতি মাসে 200 জন রোগী আসছে। আমরা প্রথম 100 জনকে সেখানে সাপোর্ট দিলাম, চিকিৎসা করলাম, বাকি যে 100 জন লাইনে জমা হচ্ছে, এদেরকে আমরা প্রাইভেট যেই হসপিটালগুলো আছে সেখানে আমরা চেষ্টা করব ধীরে ধীরে বিভিন্ন জনকে, সরকারের পক্ষ থেকে আমরা তাদের কাছে সেই রোগীটা পাঠাবো, সেই খরচটাও সরকারই বহন করবে। দর্শক দেখছিলেন যশোর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যের অংশবিশেষ। দুপুরের সংবাদে পর্যন্তই। জেলার সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।